ঠেকাবেন, দ্রব্যমূল্য ঠেকাবেন, নিজের আসন ঠেকাবেন, না 11 দলীয় ঐক্য জোটকে থামাবেন? 11 দলীয় ঐক্য জোটকে ধাপে ধাপে রাস্তায় নামতে হবে, এটার বিকল্প নাই। সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না। আপনার মাও বলেছে সংবিধান ছুঁড়ে ফেলাই দাও, না বলে নাই? আপনার যে মহাসচিব আছে তিনিও বলেছেন, আপনার দলের অনেকেই বলেছেন। কেন বলেছেন? এখানে অনেকগুলি বৈষম্য রয়েছে, এই বৈষম্য দূর করলে আপনি নির্বিঘ্নে আপনার কর্মকাণ্ডগুলি চালাইতে পারবেন। কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হবে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী, যারা আপনাদেরকে করতে দিচ্ছে না। এখন যদি আপনি এটা না করেন তাহলে কি হবে, এফেক্টটা কি হবে? গতকাল আপনারা দেখেছেন পাকিস্তানের আসিফ মুনির আর শাহবাজ শরীফ মনে করলো আলেকজান্ডারের মতো বিশ্ব জয় করে নেবে, আমেরিকাকে ডেকে নিল, ইরানের লোক তো আসলো। আসলে এটা তারা আমেরিকার একটা পলিসি ছিল যে তারা হেরে যাচ্ছিল, 10-12 দিন সময় নিল আবার রিগ্রুপিং করার জন্য, প্রস্তুতি গ্রহণ করার জন্য। ইরানও মনে করলো মন্দ কি, আমরাও আমাদের জিনিসগুলি গুছাই দিই। এটার এফেক্টটা কি হবে? ইট ইজ এ থার্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা সূচনা। এটার যে সুদূর এটা আমাদের উপর এফেক্ট হবে। এখন আপনারা, আমি সাধারণ জিনিসের কথা বলি, মুরগির দাম 100 টাকা বৃদ্ধি পেয়েছে, যেটা কক, রেড কক বলে, ওটা 100 টাকা বৃদ্ধি পেয়েছে কেজি প্রতি। প্রত্যেকটা সবজির দাম বৃদ্ধি পেয়েছে, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে, মানুষের আয় তো বৃদ্ধি পায় নাই। 5-6 কিলোমিটার লম্বা একটা পেট্রোল পাম্পের সামনে দাঁড়ায় থাকতে হয়। যে লোকটা আগে মোটরসাইকেল দিয়ে জীবিকা নির্বাহ করত, সে এখন 2 বা 3টে ট্রিপের বেশি মারতে পারে না, বাকি সময় তাকে পেট্রোল পাম্পের সামনে দাঁড়ায় থাকতে হয়। সুতরাং ইকোনমিক ইম্প্যাক্টটা কি হবে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এখানে বড়োয়ার সাহেব বলে গেছেন গত 1.5 মাসে 51,000 কোটি টাকা ব্যাংকের থেকে ঋণ নিয়েছেন। তাহলে পুরো বছর হলে কত হাজার লক্ষ কোটি টাকা হবে? এছাড়াও এটা তো হলো ইকোনমিক সাইডটা, বাইরে যে অশান্তিটা হবে এটা কিভাবে সামাল দেবে? জনগণের মধ্যে অশান্তিটা সৃষ্টি যে হবে দ্রব্যমূল্যের কারণে, এটা সামাল দেওয়া সম্ভব হবে না। তারপরে আমরা তো বসে থাকবো না। আমরা কি বসে থাকবো? আঙ্গুল চুষবো? আমরা রাস্তায় নামবো। তাহলে কোন সংস্কারগুলি যখন শুরু হয়, প্রত্যেকটা রাজনৈতিক দলকে ওখানে ডাকা হয়েছিল, বিএনপি সহ সবাই এটাতে প্রায় এগুলিতে ঐক্যমত হয়েছিল, কয়েকটাতে ডিসেন্ট দিয়েছিল। এখানে পরোয়ার সাহেব বলে গেছেন বিএনপির অনেক নেতা মাঠে যখন গেল তারা কি বলল? হ্যাঁ ভোটে ভোট দেবেন। এই সংস্কারের কারণটা কি ছিল? আমাদের যে ছেলেরা শহীদ হলো, সমগ্র দেশ আন্দোলন করলো কিসের জন্য? এই সংস্কারের জন্য, বৈষম্য দূর করার জন্য। এই বৈষম্য এবং সংস্কারগুলি করলে কি, বৈষম্য দূর করলে, সংস্কারগুলি করলে কি হয়? একটা দেশ একটা সিস্টেমের মধ্যে চলে আসে। দেশ কিন্তু ব্যক্তি চালায় না, একটা সিস্টেমের মধ্যে পড়ে গেলে সিস্টেমটাই দেশ চালায়। এখন আমরা কিন্তু সিস্টেমে যাইতে চাচ্ছি না। আমরা জানি এটা ভুল, কিন্তু সেটা আমরা গ্রহণ করতে চাচ্ছি না। আমরা জানি একজন জাজ হাইকোর্টের, তাকে যদি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, সেখানে যদি সব দলের নেতৃবৃন্দরা থাকে, প্রশ্ন জিজ্ঞাসা করে, তিনি যদি দলীয় লোক না হয়, তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ না থাকে, নিশ্চয়ই তিনি জনগণের জন্য কাজ করবেন।
আর যদি সরকার তাকে এককভাবে সেখানে নিয়োগ দেয়, তখন সে সরকারের পক্ষ হয়ে কাজ করবে। একইভাবে দুদকে যান, পাবলিক সার্ভিস কমিশনে যান, প্রত্যেকটা জায়গায় যান। আমরা কি চাচ্ছি? আমরা তো এটা চাচ্ছি না যে আমাদেরকে 10 জন মন্ত্রী দেন, 20টা গাড়ি দেন, 50টা প্লেন দেন। এটা তো আমরা চাচ্ছি না। যে জিনিসটা ভুল আমরা করে চলেছি বিগত 50 বছর 52 বছর যাবৎ, এই ভুল থেকে আমরা বেরিয়ে দেশটাকে এটা সুন্দর পথে পরিচালিত করতে চাচ্ছি। 70 ভাগ লোক অংশগ্রহণ করেছে, 30 ভাগ লোক অংশগ্রহণ করে নাই। আপনি এটা না কি করে করবেন? সংবিধানের দোহাই দিলে তো হবে না। 1971 সালে আমরা যখন বিদ্রোহ করি, সেটা কি সংবিধান মেনে করেছিলাম? পরবর্তী পর্যায়ে অনেকগুলি কাজ হয়েছে। আমি প্রত্যেকটা সংগ্রামের সাথে লিপ্ত ছিলাম, নেতৃত্বে ছিলাম। এরশাদের পতন যেদিন হলো, সর্বশেষ মিছিলটা আমিই করেছিলাম, 144 ধারা ভঙ্গ করেছিলাম। এটা কি আইন মেনে করেছিলাম? সংবিধান মেনে করেছিলাম? সংবিধান কার জন্য? মানুষের উপকারের জন্য, মানুষকে কষ্ট দেওয়ার জন্য না। আমরা তো এমন কিছু চাচ্ছি না যেটা প্রধানমন্ত্রীর ক্ষমতা কমে যাবে, স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা কমে যাবে, বা কোনো এমপির ক্ষমতা কমে যাবে। এখানে মুশকিল আছে। মুশকিল হলো এই নির্বাচনটা হয়েছে রিজওয়ানা মার্কার নির্বাচন, এবং এখানে শিক্ষিত লোকের সংখ্যা খুব কম। সংবিধান এরা অনেকে বুঝে না। সুতরাং 2-1 জনে যেটা বলে সবাই মাথা নাড়ে। এটা হঠাৎ আমার খেয়াল বললো, পাকিস্তানে ছিলাম 50 বছর 12 বছর, অনেক এমপি ইলেক্টেড হয়ে আসতো, লেখাপড়া জানতো না। অনেকে হুক্কা নিয়েও পার্লামেন্টে ঢুকতো। তো একজনে বললো যে ভাই তুমি তো ঘুমাচ্ছ। বলতে আমি ঘুমাচ্ছি, যখন হাত তুলতে বলো একটু ধাক্কা দিও, আমি হাত তুলে নেবো। এখন এরকম হাত তোলার পার্লামেন্ট হয়ে গেছে। প্রধানমন্ত্রীকে চিন্তা করতে হবে যে যতই কিছু করুক না কেন, শেষ পর্যন্ত দায়ভারটা আপনার উপরে আসবে। এটার জন্য আপনি প্রস্তুত আছেন কিনা?